2024-এ নেটফ্লিক্সে মুক্তি পায় সাউথ কোরিয়ার একটি অসাধারণ সায়েন্স ফিকশন হরর সিরিজ প্যারাসাইট দ্য গ্রে, যেখানে আমরা দেখতে পারবো কিছু পরজীবীদের যারা মানুষজনদের মাথার ভেতর ঢুকে তাদেরকে নিয়ন্ত্রণ করে পরিবেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। যদিও এই সিরিজটি প্রথম নয়, এর আগে 2014 এবং 2015-তে প্যারাসাইট নামে দুটি জাপানি মুভি রিলিজ করা হয়েছিল। সে দুটি মুভি দেখে থাকলে আপনাদের এই সিরিজটি বুঝতে কোনো সমস্যাই হবে না, না দেখে থাকলেও কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওতে আমি সবই বুঝিয়ে দিব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যারা কাটাছেঁড়া ও বিদঘুটে দৃশ্য একদমই দেখতে পারেন না, তারা এই ভিডিওটি একটু সাবধানেই দেখবেন, কারণ ভিডিওতে প্রচুর ভায়োলেন্স রয়েছে। অতএব বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পটি শুরু করার পূর্বে এই সিরিজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও ক্যারেক্টারগুলোর সাথে আপনাদের আগেই পরিচয় করিয়ে দেই। প্রথমে কথা বলা যাক এই প্যারাসাইটগুলোকে নিয়ে। আসলে এটা কি, কোথা থেকে এসেছে, কীভাবেই বা এসেছে, এরা কিভাবে এবং কোথা থেকে এসেছে এবং এদের উৎপত্তির কাহিনী আমাদের নির্দিষ্টভাবে দেখানোই হয়নি। তবে সিরিজে এতটুকু উল্লেখ করা হয়েছে যে এরা পৃথিবীর কেউ নয়, অতএব এরা ভিনগ্রহী কোনো জীবের প্রজাতি, এবং এরা কিভাবে মানুষজনদের নিয়ন্ত্রণ করে। এই পরজীবীগুলো মানুষজনদের কান, নাক দিয়ে প্রবেশ করে ব্রেন পর্যন্ত পৌঁছায় এবং তাদের মস্তিষ্ক খেয়ে ফেলে। এই পরজীবীরা তাদের ব্রেনস্টেমের সাথে নিজেদের সংযুক্ত করে নেয় এবং এর মাধ্যমেই তারা মানুষজনদের নিয়ন্ত্রণ করে থাকে। শুধু যে নিয়ন্ত্রণ করে তা নয়, তাদের অবস্থান করা সে মানবদেহের অর্থাৎ সে মানুষটার কিছু শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পায়, যেমন আকার আকৃতি পরিবর্তন, দ্রুত প্রতিফলন ও শারীরিক সহনশীলতা। এবং যে মানুষটাকে তারা দখল করেছে তার কিছু সাইকোলজিক্যাল প্রভাবও সে প্যারাসাইটগুলোর উপরে পড়ে। সহজভাবে বলতে গেলে সে মানুষগুলোর স্মৃতি বা অনুভূতি সে প্যারাসাইটগুলো অনুভব করতে পারে। এখন কথা হচ্ছে যে এই প্যারাসাইটগুলোকে কীভাবে চিহ্নিত করা যায়। প্রথমত, এরা সাধারণ মানুষজনদের মতো তো একদমই আচরণ করে না। দ্বিতীয়ত, যে কোনো ধরনের অ্যাডভান্স এক্স-রে মেশিন দিয়ে এদের সহজেই চিহ্নিত করা যায়। তৃতীয়ত, এদের মাথার চুলের কিছু অংশ কেটে দেখলেই বোঝা যাবে যে এরা সাধারণ মানুষ নাকি কোনো প্যারাসাইট। সে মানুষ যদি একজন প্যারাসাইট হয় তাহলে তার চুল কাটার সাথে সাথেই সে চুলগুলো ধুলোয় পরিণত হবে বা শুকিয়ে যাবে। এই প্যারাসাইটগুলোরও কিছু দুর্বলতা রয়েছে, যেটা হচ্ছে তাদের হৃদয়ে তৎক্ষণাৎ আঘাত করলে এরা মারা যায় এবং এরা মানবদেহের বাহিরে বেশি সময় সার্ভাইভ করতে পারে না। এবারে আপনাদের এই সিরিজের চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছে জং সুইন। আমরা তাকে সুইন বলেই ডাকব। 29 বছর বয়সী এক তরুণী, যার মা তাকে অনেক ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল এবং তার বাবা ছোট সুইনকে এতই অত্যাচার করত যে একদিন সে নিজেই তার বাবার বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করে দেয়। ফলাফলস্বরূপ সে পুলিশের লোকজন সুইনের বাবাকেই আটক করে এবং তখনই সুইনের পরিচয় হয় ডিটেকটিভ চলমিনের সাথে। সুইন তার মার সাথে দেখা করার চেষ্টা করেছিল, তবে তার মা সুইনের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। আর তখন থেকে ডিটেকটিভ চলমিনই তার পিতার মতোই সুইনের দেখাশোনা করে যাচ্ছে। এই ডিটেকটিভের একজন পার্টনারও রয়েছে, যার নাম হচ্ছে কাং মন সোক। এই হারামিকে একটু মনে রাখবেন। এরপরের চরিত্রটি হচ্ছে কাংউ। খুবই বিশৃঙ্খল এবং অগোছালো একটি জীবনযাপন করে থাকে। বিভিন্ন গ্যাং মেম্বারদের সাথে তার কানেকশন রয়েছে, যার কারণে সে প্রায়ই বিপদের সম্মুখীন হয় এবং দৌড়ের উপরেই থাকে। পরিবার বলতে কাংউর 2 বোন রয়েছে এবং দুঃখজনকভাবে তার বড় বোন সে প্যারাসাইটগুলোর দ্বারা আক্রান্ত হয় এবং তার ছোট বোন সে প্যারাসাইটগুলোর দ্বারা মারা যায়। এর পরের ক্যারেক্টারটি হচ্ছে জুং কিয়ং, একজন পুলিশ অফিসার এবং দ্য গ্রে টিমের লিডার। দ্য গ্রে হচ্ছে একটি টাস্ক ফোর্স যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমাজে এসব প্যারাসাইটগুলোকে চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া। জুং কিয়ং এর এই প্যারাসাইটগুলো সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা রয়েছে, কারণ তার নিজেরই স্বামী এই প্যারাসাইটগুলোর দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তার উপর আক্রমণও করেছিল, যার ফলে জুং কিয়ং এর ডান পাশের কানটি কেটে যায়। যেহেতু সে একজন পুলিশ অফিসার ছিল, তাই তার বুদ্ধির ব্যবহার করে কোনো রকমে সে প্যারাসাইটটিকে আটক করে এবং সে প্যারাসাইটের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে প্যারাসাইটদের সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করে যাচ্ছে। এবারে শুরু করা যাক এই সিরিজের গল্প। শুরুতেই আমাদের পরিবেশ দূষণের কিছু দৃশ্য দেখানো হয়, কিভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে, ভূমির ক্ষয় হচ্ছে, আরও নানা ধরনের ক্ষয়ক্ষতি এবং বিনাশ, যার একমাত্র মূল কারণ হচ্ছে আমরা মানবজাতিরাই। পরে আমাদের একটি প্রশ্ন করা হয় যে পৃথিবীর জনসংখ্যা যদি অর্ধেক কমানো যেত তাহলে আমাদের এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা যাবে এবং আদেও আমরা আমাদের এই পরিবেশটাকে কি দূষণমুক্ত করতে পারবো। এই প্রশ্নটি নিয়ে আমরা এই গল্পের শেষেই কথা বলবো। পরে আমাদের একজন ব্যক্তিকে দেখানো হয়। এই হারামজাদা একজন ভাড়াটে খুনি এবং সে তখন অনলাইনে বসে বসে কাউকে হত্যা করা নিয়েই কথা বলছিল।
এরপরে আমরা দেখতে পারি এই সিরিজের মেন দৃশ্য, যেখানে আকাশ থেকে লার্ভার মতো কিছু একটা পড়তে দেখা যায়। এই লার্ভাগুলোর সংখ্যায় অনেকগুলোই ছিল। তখন একটি স্টেডিয়ামে কনসার্ট চলছিল এবং একটি লার্ভা সেখানে গিয়েই পড়ে। আমরা দেখতে পারি যে সে লার্ভা থেকেই প্যারাসাইটগুলো বের হয়। প্যারাসাইটটি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কনসার্টে এক ব্যক্তিকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে এবং প্যারাসাইটটি সে ব্যক্তিকেই তার শিকার বানায়। কিছুক্ষণ পর ছেলেটির গার্লফ্রেন্ড সেখানে এসে তাকে জাগানোর চেষ্টা করে, তবে সে তার বয়ফ্রেন্ডকে মাতাল ভেবে তাকে সেখানে রেখেই চলে যায়। একটু পরেই ছেলেটি জেগে ওঠে। আসলে ছেলেটি তো নয়, তার ভেতরে সে প্যারাসাইটটি জেগে ওঠে এবং ভিড়ের মধ্যে এসে আশেপাশে থাকা সকল মানুষজনদেরই হত্যা করা শুরু করে দেয়। সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি সুইনকে। একটি সুপারমার্কেটে সে কাজ করে থাকে। সে ভাড়াটে খুনি তখন সেখানেই বাজার করছিল এবং তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে বেটার মাথায় আসলেই সমস্যা রয়েছে। তো একটি পণ্য যখন সে প্রাইস ট্যাগ ছাড়াই কাউন্টারে জমা দেয়, তখন সুইন তাকে অনুরোধ করে বলছিল পণ্যটির প্রাইস ট্যাগ নিয়ে আসার জন্য। তবে হারামি তো এমনিই একটা সাইকো। সে তৎক্ষণাৎ রেগে গিয়ে সুইনকে সেখানেই গালাগালি করতে থাকে, পরে সেখান থেকে চলে যায়। রাতে কাজ শেষে সুইন যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই আমরা খেয়াল করি সেই লোকটি গাড়িতে বসে বসে সুইনের জন্যই অপেক্ষা করছিল। সে সুইনকে একটা উচিত শিক্ষা দিতে চায়। আগেই বলেছিলাম যে ব্যাটার মাথায় সমস্যা আছে। নির্জন একটি স্থানে এসে সে তার গাড়ির মাধ্যমে সুইনকে একটি ধাক্কা দিয়ে বসে এবং সে সুইনকে ছুরিকাঘাত করে। সুইন কোনো রকমে লোকটাকে এক ধাক্কা দিয়ে আহত অবস্থায় কিছু দূর এগিয়ে অচেতন হয়ে পড়ে। আর তখনই ওপর থেকে একটি প্যারাসাইটের লার্ভা সেখানেই এসে পড়ে এবং যা হওয়ার তাই হয়। সেই নির্বোধটা সুইনকে খুঁজতে খুঁজতে তার কাছাকাছিই চলে এসেছিল। তখনই প্যারাসাইটটি লোকটাকে হত্যা করে। কিছুক্ষণ পরে সেখানে আরও একজন ব্যক্তি চলে আসে এবং পথে একটি স্কুটার ও গাড়ি পড়ে থাকতে দেখে লোকটি দ্রুত পুলিশকে খবর দেয়। সুইনকে নেওয়া হয় হসপিটালে। ভাগ্যক্রমে তার জীবন রক্ষা পেয়েছে। সুইনের এই খবর ডিটেকটিভও জানতে পারে এবং সে তৎক্ষণাৎ হসপিটালে এসে সুইনের সাথে দেখা করে। সুইন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই তাদের বর্ণনা করে। তবে আজব ব্যাপার, সে পুলিশ অফিসাররা সুইন নয়, বরং তাকে আক্রমণ করা সে ব্যক্তির ব্যাপারেই জানতে বেশি আগ্রহী ছিল। একদম বুক থেকে মাথা বরাবর কেউ তাকে চিরে দিয়েছিল। সুইনের কাপড়ে রক্ত তো পাওয়া গিয়েছিল, তবে তার শরীরে যে ছুরিকাঘাতের ক্ষত ছিল তা গত রাতের নয়, বরং কয়েক সপ্তাহ আগের। অতএব সুইন বর্তমানে একেবারে সুস্থ রয়েছে। এখন তাদের প্রশ্ন হচ্ছে যে সে নির্বোধটাকে কে হত্যা করলো। তারা সুইনের কাছে সেটাই জানতে চায়, কিন্তু সুইন বারবার তার সাথে যা ঘটেছে তাই বলতে থাকে। ডিটেকটিভ মনে করে হয়তো সুইন অতিরিক্ত ভয়ের কারণে বর্তমানে ট্রমায় রয়েছে, যার কারণে সে তাদের সঠিক কোনো তথ্যই দিতে পারছে না। ডিটেকটিভ সুইনকে রেস্ট করার কথা বলে সেখান থেকে চলে যায়। তাদের কথা শুনে সুইনেরও একেবারে মাথা খারাপ হয়ে যায়, তবে তার কিছুই করার ছিল না। সে যে জীবিত অবস্থায় বসে রয়েছে, আপাতত এটাই তার অনেক বড় সৌভাগ্য। কিছু মাস কেটে যায়। আমরা দেখতে পারি কাঙ্গুকে। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, খুবই বিশৃঙ্খল জীবনযাপন তার। এক ক্লাবে এসে একজন গ্যাং মেম্বারকে হত্যা করার প্রচেষ্টায় সে ব্যর্থ হয়। কাঙ্গু পরে তার এক বন্ধুকে কল করে জানতে পারে সে যে গ্যাংয়ের ব্যক্তিকে মারতে চেয়েছিল, সে গ্যাংয়ের সকল সদস্যরা এখন কাঙ্গুকে খুঁজে বেড়াচ্ছে। তাই নিরাপত্তার জন্য কাঙ্গু কিছুদিন তার নিজের বাড়িতেই অবস্থান করে। বাড়িতে আসতেই সবার আগে কাঙ্গুর সাথে দেখা হয় তার বড় বোনের। আসলে কিছুদিন আগেই তার বড় বোনের ব্রেনে টিউমার ধরা পড়েছিল, তবে এখন তার বড় বোনকে একেবারে সুস্থ স্বাভাবিক দেখাচ্ছে। এর কারণটা আপনারা জানেন, তার বড় বোন সে প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়েছিল। কাঙ্গু তার কাছে তার ছোট বোনের কথা জানতে চাইলে তার বোন একদম রোবটের মতো তাকে জবাব দেয় যে তার ছোট বোন দূরে কোথাও চলে গিয়েছে। কোথায় গিয়েছে, কখন আসবে, সে নিজেও জানে না। তার বোনের এরকম অদ্ভুত ব্যবহারে কাঙ্গু অনেকটা অবাক হয়ে যায়। সে পরে তার ছোট বোনের রুম ঘেঁটে দেখতেই তার বোনের ফোন পেয়ে যায়, যেটা কিছুটা ভাঙা অবস্থায় ছিল, এবং সামনেই কাঙ্গু একটি চার্চের পোস্টার লক্ষ্য করে। কাঙ্গু বুঝে যায় যে তার বড় বোন কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। দৃশ্য পরে পরিবর্তন হয় এবং আমাদের দেখানো হয় এক দম্পতিকে। আসলে লোকটি একজন ব্যবসায়ী ছিল এবং মেয়েটি তার সৌন্দর্যের ব্যবহার করে কিছু একান্ত সময় কাটানোর লোভ দেখিয়ে লোকটিকে কোথাও নিয়ে যাচ্ছিল। মেয়েটির ব্যবহার দেখে বোঝাই যাচ্ছে যে সে একটি প্যারাসাইট। সে লোকটিকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে আসে এবং সেখানে মেয়েটির সাথেই আরও কয়েকটি প্যারাসাইট চলে আসে। তারা সকলে লোকটিকে খাওয়া নিয়েই কথা বলছিল, কিভাবে খাবে, কখন খাবে ইত্যাদি। তাদের কথাবার্তা শুনে লোকটি কিছুটা রেগে গেলে তখনই মেয়েটি তার আসল রূপ দেখায়। প্যারাসাইটটি তার আসল রূপ ধারণ করতেই সেখানে আশেপাশে লুকিয়ে থাকা কিছু পুলিশ অফিসারদের দল সে প্যারাসাইটগুলোর উপর আক্রমণ শুরু করে দেয়। আসলে সে লোকটিকেই অনুসরণ করেই সেখানে একটি টাস্ক ফোর্স চলে আসে। তারা অনেকদিন ধরে এইভাবেই প্যারাসাইটদের শিকার করে যাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে বোঝে যে তার সামনে থাকা ব্যক্তিটি কোনো মানুষ নয়, বরং একটি প্যারাসাইট। প্যারাসাইটগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ব্রেন ওয়েবের মাধ্যমে একজন আরেকজনকে চিহ্নিত করতে পারে। তো সেই পুলিশ অফিসাররা কোনো প্যারাসাইটকে ব্যবহার করেই সে প্যারাসাইটের মাধ্যমেই বাকি প্যারাসাইটগুলোকে চিহ্নিত করে তাদের শিকার করে যাচ্ছে। সে প্যারাসাইট কে তা আমরা একটু পরেই জানতে পারবো। তো সে পুলিশ অফিসার এবং প্যারাসাইটগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা সেই লোকটিকে রক্ষা করে এবং দক্ষতার সাথে সে প্যারাসাইটগুলোকে হত্যা করে এবং কিছু প্যারাসাইট সেখান থেকে পালিয়ে যায়। একটি প্যারাসাইট পালানোর সময় তার ব্রেন ওয়েবের মাধ্যমে তার পাশের গাড়িতে আরেকটি প্যারাসাইটকে বন্দি অবস্থায় খুঁজে পায় এবং এই প্যারাসাইটটিই ছিল জুংকিয়ং-এর আক্রান্ত হওয়া সেই স্বামী। এবং এই প্যারাসাইটটির মাধ্যমেই সে পুলিশ অফিসাররা বাকি প্যারাসাইটদের চিহ্নিত করে তাদের শিকার করে আসছে। প্যারাসাইটটি যাতে কাউকে আক্রমণ করতে না পারে তাই তার মাথায় একটি মেটাল হেলমেট বসানো হয়েছে। প্যারাসাইটটির হাতে একটি রিমোট ছিল এবং সে তার আশেপাশে অন্য কোনো প্যারাসাইটকে অনুভব করলেই সে রিমোটের মাধ্যমেই জুংকিয়ংকে সিগন্যাল পাঠায়। এবং আমরা এখানে প্রথমবার জুংকিয়ংকে দেখতে পারি যে খুব সাহসিকতার সাথেই তার সামনে থাকা প্যারাসাইটটিকে আহত করে। প্যারাসাইটটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা তাদের কাজে সফল হয়। সে পুরো এলাকাটি তারা প্যারাসাইট মুক্ত করে দেয়। জায়গাটি তদন্ত করলে তারা সেখানে বহু মানুষজনদের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায় যা সে প্যারাসাইটগুলো খাদ্য হিসাবে ব্যবহার করে থাকত। এবং দেয়ালে আঁকা একটি চিহ্ন তারা লক্ষ্য করে যেটা আসলে একটা প্রতীক ছিল সে প্যারাসাইট দলের। তারা এতটুকু বুঝতে পারে যে সে প্যারাসাইটগুলো তাদের নিজেদের একটি সংগঠন তৈরি করছে। এদিকে সুইন যখন তার কাজ শেষে বাড়ি ফিরছিল তখন বাসায় এক লোক উঠতেই সুইন প্রথমবারের মতো সে ব্রেনওয়েভ অনুভব করে। তার মাথার ভেতরে চিনচিন করে শব্দ হতে থাকে। সেই লোকটিও বুঝে যায় যে সুইন একটি প্যারাসাইট। লোকটি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে সুইন কিছুটা অস্বস্তি বোধ করে। পরে সুইন বাস থেকে নেমে অন্য একটি বাসে উঠে বসে। এর মধ্যে সেই লোকটি কাঙ্গুর বড় বোন, যে নিজেও একটি প্যারাসাইট ছিল, তাকে সুইনের খবরটি জানিয়ে দেয়। তার বড় বোন সাথে সাথে সুইনের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাঙ্গু লুকিয়ে লুকিয়ে তার বড় বোনের পিছু করে, কারণ অনেকদিন ধরেই তার বড় বোন খুবই সন্দেহজনক আচরণ করছে। সুইন বাস থেকে নেমে পড়লে আবারও সে ব্রেনওয়েভ অনুভব করে। সামনে তাকাতে সে লক্ষ্য করে যে সে লোকটি তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সুইন পুলিশকে ফোন করতে গেলে লোকটি হঠাৎ তাকে ধাওয়া করে। সুইনও ভয়ে দৌড়তে থাকে, তবে বেশি দূর পালাতে পারে না, কারণ কাঙ্গুর বোনও সেখানেই চলে এসেছিল। দুই প্যারাসাইট মিলে সুইনকে আটকে দেয়। সুইন ভয়ে তাদের জিজ্ঞাসা করতে থাকে যে তারা কি চায় এবং কেনই তার পিছু করছে। তারা একটি ব্যাপারেই জানতে চায় যে সুইন কোনো প্যারাসাইট কিনা, কারণ সুইনকে দেখে তারা ব্রেনওয়েভ অনুভব করেছে। তবে অদ্ভুত ব্যাপার যে সুইন মানুষদের মতো কেন আচরণ করছে। সচরাচর প্যারাসাইটরা অন্য সকল প্যারাসাইটের দেখে এরকম সুইনের মতো তো ভয় পাওয়ার কথা না। বিষয়টা আরও যাচাই করে দেখার জন্য সেখানে একটি প্যারাসাইট সুইনের উপর আক্রমণ করে। তবে তার আক্রমণ ব্যর্থ হয়, কারণ সুইনের ভিতরে থাকা সে প্যারাসাইট জেগে ওঠে এবং তাদেরকে বলে যে আমি তোমাদেরই একজন। কাঙ্গু তখন সেখানেই লুকিয়েছিল এবং এই ভয়ানক দৃশ্য সে তার নিজের চোখেই দেখে। প্যারাসাইটগুলো সুইনকে আর কিছুই বলে না। তারা সুইনকে তাদের দলে যোগ দিতে বলে। তারা নিজেদের একটি সংগঠন তৈরি করছে যেটাকে তারা একটি চার্চের নাম দিয়েছে এবং এই পোস্টারটি আমরা কাঙ্গুর বাড়িতেও দেখেছিলাম। প্যারাসাইটগুলো পরে সেখান থেকে চলে গেলে কাঙ্গু চুপচাপ সেখান থেকে পালাতে থাকে। তবে ভুলবশত সে একটি প্লাস্টিকের বোতলে পাড়া দিয়ে দেয়। পরে সুইন বা তার মধ্যে থাকা সে প্যারাসাইটটি কাঙ্গুকে দেখে ফেলে। খুব চালাকি করে বিষয়টা কাঙ্গু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সুইনের সে প্যারাসাইটটি তাকে আটক করে এবং সে কাঙ্গুর কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে এবং তার উদ্দেশ্য কি। কাঙ্গু সব সত্যি কথাই বলে যে তার বড় বোনের উপরে তার সন্দেহ ছিল এবং তাকে অনুসরণ করতে করতেই সে এখানে এসেছে। প্যারাসাইটটি যখন জানতে পারে যে কাঙ্গুর বড় বোনও একটি প্যারাসাইট এবং তাদের দলেরই একজন সদস্য, তখন সে কাঙ্গুকে আর হত্যা করে না। তবে প্যারাসাইটটি কাঙ্গুকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। কি সেই দায়িত্ব একটু পরেই জানতে পারবো। তো কিছুক্ষণ পরে সুইনের হুঁশ ফিরে আসে এবং কাঙ্গু তার সামনেই বসা ছিল। কাঙ্গু পরে সুইনকে আসল কথা বর্ণনা করতে থাকে। সে সুইনকে জানায় যে তার মধ্যে একটি প্যারাসাইট রয়েছে। সাধারণত তারা মানুষজনদের ব্রেন খেয়ে তাদের নিয়ন্ত্রণ করে থাকে, তবে সুইনের ক্ষেত্রে বিষয়টা কিছুটা ব্যতিক্রম। এর কারণটা হলো সুইন সেদিন রাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রায় মারাই যাচ্ছিল এবং প্যারাসাইটগুলোর দরকার একদম সুস্থ সবল মানুষজন। যেহেতু তারা কোনো মানব শরীর ছাড়া বেশি সময় টিকে থাকতে পারে না, তাই প্যারাসাইটটি সুইন ও নিজেকে বাঁচানোর জন্য সুইনের ব্রেন না খেয়ে তার শরীরের সাথে মিশে প্রথমে তার ক্ষতস্থানগুলো আরোগ্য করে তোলে। সুইন বেঁচে তো যায় এবং প্যারাসাইটটি সুইনকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করে সুইনের শরীর থেকে সকল পুষ্টি উপাদান, পানীয় ও অক্সিজেন গ্রহণ করে নিজেকে বাঁচিয়ে রাখছে। ফলাফলস্বরূপ সুইন এখন আর কোনো মানুষ নয়।
সুইন কোনো ধরনের প্যারাসাইটও না, বরং সুইন এখন একটি মিউট্যান্ট। কাঙ্গু তাকে এই কথাগুলোই বলে এবং সে সুইনকে সতর্ক করে বলে অন্য সকল প্যারাসাইটদের থেকে দূরে থাকতে। এই কথা বলে কাঙ্গু সেখান থেকে চলে যায়। তো আমরা এখানে বুঝতে পারলাম যে সে প্যারাসাইটটি কাঙ্গুকে এই দায়িত্বটিই দিয়েছিল যে সুইনকে তার ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলতে। সুইন পরে বাড়ি ফিরে আসে। সে নিজের অবস্থা ও কাঙ্গুর কথাবার্তা নিয়ে খুবই কনফিউজড হয়ে রয়েছে। সুইনের ডায়েরি লেখার অভ্যাস ছিল। ঘুমানোর আগে সে ডায়েরিতে লিখতে থাকে যে আসলে কি তার মধ্যে কেউ আছে। ঘটনাটি পরে তার বিভ্রান্তি মনে করে সুইন শুয়ে পড়ে। সুইন 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিল এবং ঘুম থেকে উঠতে সে লক্ষ্য করে তার পাশে থাকা ডায়েরিতে কিছু একটা লেখা রয়েছে। ডায়েরিটি সে প্যারাসাইটই লিখেছিল। প্যারাসাইটটি লিখেছে কাঙ্গু তাকে যা বলেছে সবই সত্যি। সুইনের শরীরে আসলে একটি প্যারাসাইট বাস করছে এবং তাদের অবস্থাটি সে সুইনকে বুঝিয়ে বলতে চায়। তাই সুইনের তাকে নিয়ে যত প্রশ্ন রয়েছে সে ডায়েরিতে লিখে রাখতে। প্যারাসাইটটি ডায়েরিতে লিখেই তার সকল প্রশ্নের জবাব দিবে। পরে সুইন তার মনে থাকা সকল প্রশ্ন সে ডায়েরিতে লিখতে থাকে। সকাল হলে সুইন সে ডায়েরিতে তার সকল প্রশ্নের উত্তর পেয়ে যায়। এদিকে আমাদের ডিটেকটিভ চলমিনকে দেখানো হয় তাদের শহরে একটি স্পেশাল টাস্ক ফোর্স এসেছে যে তাদের শহরের পুলিশ স্টেশনের ছোট থেকে শুরু করে বড় বড় পুলিশ অফিসারদের খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই টাস্ক ফোর্স সেই টিম গ্রেই ছিল এবং তাদের এই গুরুত্বপূর্ণ মিটিংটি সে প্যারাসাইটগুলোকে নিয়েই ছিল। তো ডিটেকটিভ ও তার পার্টনার ওংসক সেখানেই উপস্থিত হয় এবং জুংকিয়ং খুবই নিখুঁতভাবে তাদের সে প্যারাসাইটগুলো সম্পর্কে ধারণা দিচ্ছিল যে কিভাবে তারা মানুষজনদের নিয়ন্ত্রণ করে, তাদের কিভাবে চিহ্নিত করতে হয়, কিভাবে তাদের হত্যা করতে হয় ইত্যাদি। সামনে থাকা এই মৃতদেহটি সে প্যারাসাইটটির ছিল যাকে আমরা এই সিরিজের শুরুতেই দেখেছিলাম। তারা সে দেহটির উপরে ময়নাতদন্ত করে অনেক তথ্যই খুঁজে বের করেছে। পরে জুংকিয়ং সেখানে থাকা সকলকে তার প্যারাসাইট স্বামীকেও দেখায় যার মাথাটি একটি মেটাল হেলমেট দিয়ে আটকে রাখা হয়েছিল এবং প্যারাসাইটটি যদি কোনো রকমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তাহলে সে হেলমেটের ভেতরে এক ধরনের কেমিক্যাল স্প্রে করা হয় যেটা সে প্যারাসাইটগুলো একদমই সহ্য করতে পারে না। সহজ কথায় বলতে গেলে সে প্যারাসাইটটি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। জুংকিয়ং সে প্যারাসাইটটির নাম দিয়েছে হান্টিং ডগ, অর্থাৎ শিকারী কুকুর, কারণ তারা এই প্যারাসাইটটির মাধ্যমেই অন্য সকল প্যারাসাইটদের খুঁজে বের করে যাচ্ছে। পরে আমাদের দেখানো হয় সুইনকে যে তার কাজে যাচ্ছিল এবং বাসে বসে বসে সে ডায়েরি পড়ছিল। সুইনের সে প্যারাসাইটটি কাঙ্গুর বলা এক একটি কথাই সে ডায়েরিতে লিখে রেখেছিল। প্রমাণস্বরূপ সে প্যারাসাইটটি সুইনের ফোনে তার রূপান্তরিত হওয়ার একটি ভিডিও রেকর্ড করে রাখে। প্যারাসাইটটি সুইনকে আরও জানায় যে সে শুধুমাত্র 15 মিনিটের মতোই সুইনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাও শুধুমাত্র কোনো বিপদের সময়। অতএব তার প্যারাসাইটটি সুইনকে অন্য সকল প্যারাসাইটদের থেকে দূরত্ব বজায় রাখতে বলে, কারণ সুইন তাদের মতো একদমই না। সুইন এখন একটি মিউট্যান্ট এবং বাকি প্যারাসাইটরা তা জানতে পারলে সুইনের জীবনের মারাত্মক ঝুঁকি রয়েছে এবং সুইনের বিপদ মানেই সে প্যারাসাইটটিরও বিপদ। তাই সে প্যারাসাইটটি সুইনকে এই সকল বিষয় নিয়েই সতর্ক করে। সুইন অবশ্যই তার নিজের এই অবস্থার কথা জানতে পেরে খুবই কষ্ট পায় এবং সে কিছুটা মানসিকভাবেও ভেঙে পড়ে। এরপরে আমরা দেখতে পারি কাঙ্গুকে। বর্তমানে তার সময় খুবই খারাপ যাচ্ছে। সে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে, তবে ব্যর্থ হচ্ছে, কারণ যে গ্যাং মেম্বারকে সে হত্যা করার চেষ্টা করেছিল তার লোকজনরা পাগলের মতো তার পেছনে পড়ে রয়েছে। খুবই কষ্টে কাঙ্গু তাদের থেকে নিজেকে রক্ষা করতে পারে। তার এক বন্ধুর সাথে সে যোগাযোগ করে সে শহর ছেড়ে পালানোর ব্যবস্থাটি সে করে নেয়। এত সকল ঝামেলার মাঝেও কাঙ্গু তার ছোট বোনকে নিয়ে খুবই চিন্তিত ছিল। একে তো শহরে মানুষজনদের মাঝে পরজীবীরা ঘুরে বেড়াচ্ছে, তার বড় বোন একটি মনস্টারে পরিণত হয়েছে এবং তার প্রিয় ছোট বোনটা কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল। এ সকল কথা ভাবতে ভাবতে কাঙ্গু সিদ্ধান্ত নেয় যে সে সেই চার্চে গিয়ে বিষয়টা ঘেটে দেখবে, যে চার্চের কথা প্যারাসাইটগুলো বলেছিল এবং যে চার্চের পোস্টারটি কাঙ্গু তার নিজের বাড়িতেই পেয়েছিল। পরে আমরা সেই ডিটেকটিভের পার্টনার ওংসককে দেখতে পারি যে বিগত কয়েক মাসের বিভিন্ন হত্যাকাণ্ডের কেস ফাইল নিয়ে টিম গ্রের হেডকোয়ার্টারে পৌঁছায়। অফিসার জুংকিয়ং বিভিন্ন পুলিশ স্টেশন থেকে এসব ফাইল সংগ্রহ করে যাচ্ছে, কারণ এর মাধ্যমে অনেক প্যারাসাইটদের চিহ্নিত করা যাবে। এবং আরও একটি দুশ্চিন্তার বিষয়, সে ফাইলগুলোর মধ্যে সুইনের সে হত্যাকাণ্ডের ফাইলও ছিল। এরপর আমরা সুইনকে দেখতে পারি যে তার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল এবং তার অবস্থাটি নিয়ে কিছুটা অন্যমনস্কও ছিল। তার মনটা ভালো করার জন্য সেখানে ডিটেকটিভ এসে তার সাথে দেখা করে। ডিটেকটিভের সেখানে আসার আরও একটি কারণ রয়েছে, যেটা হচ্ছে সুইনের সে হত্যাকাণ্ডের বিষয়। হঠাৎ করে তার সুস্থ হয়ে যাওয়া এবং তাকে আক্রমণ করা সে ব্যক্তির হঠাৎ মৃত্যু হওয়া এবং সে প্যারাসাইটদের বিষয়ে জানার পর থেকে ডিটেকটিভের মনে সুইনের প্রতি সন্দেহ হচ্ছে। তাই তাদের দুজনের কথার মাঝে ডিটেকটিভ সুইনের একটি চুল ছিঁড়ে তার পরীক্ষা করে। পরে সে একটি স্বস্তির নিঃশ্বাস নেয়
কারণ সুইনের চুলটি স্বাভাবিক ছিল। তবে সুইন এখন আর কোনো স্বাভাবিক মানুষ না। একটু পরেই সে তার পাশেই আরও একজন প্যারাসাইটকে অনুভব করে। তবে দিনের আলো থাকায় প্যারাসাইটটি তাকে কিছুই করতে পারে না। ডিটেকটিভ এবার বিদায় নেয়। তবে যাওয়ার পূর্বে সে সুইনকে একটি চাবি রিং উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সুইন বাড়িতে ফেরার সময় সে প্যারাসাইট দুজন আবারও তার সাথে দেখা করে। তারা সুইনকে তাদের সে চার্চে নিয়ে তাদের লিডারের সাথে দেখা করাবে। সুইনেরও আর কিছুই করা থাকে না। সে পরে তাদের গাড়িতে উঠে পড়ে। প্যারাসাইটগুলো মনে করছিল যে সুইন কিছুটা ভিন্ন প্রকৃতির, কারণ সেদিন রাতে তারা দেখেছিল যে সুইন খুবই ভয় পেয়েছিল এবং সঠিক সময়ে নিজেকে রক্ষা করেছে। অতএব তারা মনে করছিল যে সুইন হয়তো মানুষজনদের আবেগ অনুভূতি ভালোই অনুকরণ করতে পারে এবং তারা এরকমই কিছু বিশেষ প্যারাসাইটদের তাদের দলে জড়ো করে যাচ্ছে। আসলে সুইন ভিন্ন প্রকৃতির তো ছিল, তবে মোটেও তাদের চিন্তাধারা অনুযায়ী নয়। তারা পরে সুইনকে সেই চার্চেই নিয়ে আসে। এর মধ্যে কাঙ্গু সেখানেই চলে এসেছিল ও বসে বসে তাদের দিকে নজর রাখছিল এবং সে সুইনকেও দেখতে পারে। তো চার্চের সকল প্যারাসাইটদের মধ্যে একটি মিটিং শুরু হয়। জুংকিয়ংয়ের আহত করা সে প্যারাসাইটটি তাদেরকে অবগত করছিল সে টাস্কফোর্স ও তাদের ধরা সে প্যারাসাইটটি সম্পর্কে এবং তারা কিভাবে প্যারাসাইটদের শিকার করে আসছে। এই কথাগুলো বলতে বলতেই সে প্যারাসাইটটি মারা যায়। তাদের সে লিডার পূর্বে একজন ধর্মযাজক ছিল। পরে সে তার গ্রুপে জড়ো করা সকল প্যারাসাইটদের সতর্ক করতে থাকে। সুইনও খুব ভীতিকর অবস্থায় তার কথাগুলো শুনছিল। এদিকে বাইরে থাকা কাঙ্গু সেই চার্চের পাশে একটি ঘর লক্ষ্য করে যেখানে কোনো প্যারাসাইটদের দেখা যাচ্ছিল না। তো কৌতূহলবশত কাঙ্গু সে ঘরেই ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার সামনেই সারি সারি মানুষজনদের মৃতদেহ ঝুলনো অবস্থায় রাখা ছিল, যেগুলো অবশ্যই সে প্যারাসাইটরা খাদ্য হিসেবে গ্রহণ করত। কাঙ্গু চারপাশটা ভালো করে দেখছিল আর তখনই সেখানে একটি প্যারাসাইট ঢুকে পড়ে। প্যারাসাইটটি সেই জায়গায় কারো উপস্থিতি বুঝতে পেরেছিল, তাই সে দানবটিও চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। কাঙ্গু খুব চালাকি করেই নিজেকে সে প্যারাসাইটটি থেকে লুকিয়ে রাখছিল। কিছু দূর এগোতেই কাঙ্গু খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য দেখতে পায়। তার চোখের সামনেই ছিল তার ছোট বোনের মরদেহ। তার আপন মানুষটি মৃত অবস্থায় তার সামনেই ঝুলে রয়েছে। কাঙ্গুর কেমনই বা অনুভব করার কথা। অতিরিক্ত দুঃখ ও রাগ সামলাতে না পেরে কাঙ্গু সে প্যারাসাইটের উপরে হামলা শুরু করে দেয় এবং কোনো রকমে সে স্থান থেকে সে পালিয়ে যায়। চার্চে থাকা সকল প্যারাসাইটগুলো তাদের ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। পরে তাদের লিডার তাদের আদেশ দেয় যে সে মানুষটিকে খুঁজে তাকে হত্যা করতে। প্যারাসাইটগুলো তাদের কাজে লেগে পড়ে এবং এরই মধ্যে এক প্যারাসাইটের সাথে সুইনের ধাক্কা লেগে তার কাছে থাকা একগুচ্ছ চাবি সেখানে পড়ে যায়। সুইন এখানেও কিছুটা ভয়ে ছিল এবং ধাক্কা লাগার ঘটনাটি সরাসরি তাদের লিডারের চোখে পড়ে এবং সে প্যারাসাইটটি সুইনের এমন আচরণ দেখে বুঝে যায় যে সুইন তাদের মতো তো একদমই না। তো কাঙ্গু দৌড়ে পালাতে থাকে এবং তার ভাগ্য খারাপ ছিল না ভালো ছিল সেটা আমি নিজেও বলতে পারছি না, কারণ বহুদিন ধরে তার খোঁজ করা সে গ্যাংয়ের সদস্যরা তার পিছু করতে করতে সেখানেই চলে আসে। সে প্যারাসাইটদের হাতে মৃত্যুর থেকে সে গ্যাং মেম্বারদের কাছে ধরা পড়াই ভালো। তাই কাঙ্গু তাদের কাছেই দৌড়ে গিয়ে তাদের বলতে থাকে এখান থেকে দ্রুত পালাতে, কারণ তাদের সামনে আরও বড় বিপদ রয়েছে। তারা কাঙ্গুকে ধরে নিয়ে যাবেই আর তখনই সেখানে সে প্যারাসাইটগুলো চলে আসে। তাদের গ্যাংয়ের একজন সদস্য সে লোকজনদের উদ্দেশ্য করে বলে যে এখান থেকে চলে যেতে, তবে প্যারাসাইটগুলো তো সেখানে এসেছিলই তাদেরকে হত্যা করতে। এই নির্বোধগুলোকে সেটা কে বুঝাবে। দেখতে দেখতে সে প্যারাসাইটগুলো একে একে সকলকে হত্যা করতে থাকে আর এই সুযোগে কাঙ্গু সেখান থেকে দৌড়ে পালায় এবং তার সুইনের সাথেও দেখা হয় এবং সুইন তাকে পালাতে সাহায্য করে। এখানে সে প্যারাসাইটগুলো সেখানে থাকা সকল মানুষজনদের হত্যা করে এবং প্যারাসাইটদের মধ্যে সেই চাচা দেখেছিল যে কাঙ্গু দৌড়ে পালিয়ে গিয়েছে, তাই সে উপরে উড়ে কাঙ্গুকে খুঁজে বেড়াতে থাকে। এদিকে কাঙ্গু সুইনের সাহায্যে তার এক বন্ধুর কাছে চলে আসে এবং এই কাঙ্গুর সেই বন্ধু ছিল যার কাছে সে সাহায্য চেয়েছিল এই শহর ছেড়ে পালানোর জন্য। তারা তিনজনে পরে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। তবে কাঙ্গুর মনে এখনো একটা সন্দেহ যে তার সে অবস্থানের কথা সে গ্যাং মেম্বাররা জানলো কি করে। কাঙ্গু তো সে অবস্থানের কথা তার বন্ধুকে ছাড়া আর কাউকেই জানায়নি। তখনই কাঙ্গু বুঝে যায় তার ব্যাপারে সে গ্যাংয়ের লোকজনদের খবর দেওয়া তার বন্ধুরই কাজ ছিল। আর সেই মুহূর্তেই কাঙ্গুর বন্ধু একটি ছুরি নিয়ে তার উপর আক্রমণ শুরু করে দেয়। শুরু হয়ে যায় আরও এক বিপদ। কাঙ্গু ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না, যার কারণে সুইনও কোনো সাহায্য করতে পারে না এবং কিছুক্ষণ পরেই তাদের উপর আরও এক বিপদের আগমন ঘটে, যেটা হচ্ছে সে প্যারাসাইট চাচা। তাদেরকে খুঁজে বের করে তাদের হত্যা করার চেষ্টা করে। সুইনের মধ্যে থাকাও প্যারাসাইটটি জেগে ওঠে এবং দুই প্যারাসাইটের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। গাড়ির ভারসাম্য পুরোপুরি হারিয়ে দুর্ঘটনাবশত একটি উঁচু বাঁধে আটকে যায়। কাঙ্গুর সে বন্ধুর অবস্থা অনেকটাই খারাপ, কারণ একটু আগে সে প্যারাসাইটটি সরাসরি তার বুকে আঘাত করেছিল। মৃত্যুর আগে শেষবার সে কাঙ্গুকে একটি সত্যি কথা বলে
যেটা হচ্ছে তার নিজেরই বস, অর্থাৎ কাঙ্গু যার জন্য কাজ করে থাকে, সেই কাঙ্গুকে হত্যা করার আদেশ দিয়েছিল। সচরাচর এসব গ্যাং মেম্বারদের মধ্যে যেমনটা ঝামেলা হয়ে থাকে, সে কাঙ্গুকে সতর্ক করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। উপরে থাকা দুই প্যারাসাইটদের মধ্যে সেই চাচা বুঝে গিয়েছিল যে সুইন একদমই কোনো সাধারণ প্যারাসাইট না, এবং অবশ্যই সুইন ভবিষ্যতে তাদের জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে। তাই সে বাকি প্যারাসাইটদের সতর্ক করার উদ্দেশ্যে সেখান থেকে পালাতেই যাবে, আর তখনই সুইন বা সেই প্যারাসাইটটি সরাসরি সেই চাচার হৃদয়ে আঘাত করে তাকে হত্যা করে। এদিকে কাঙ্গু প্রায় নিচে পড়েই যাচ্ছিল, তখনই সুইন সেখানে এসে তাকে রক্ষা করে। আজকের দিনটা মোটেও তাদের জন্য কোনো সাধারণ দিন ছিল না। এরপর আমাদের দেখানো হয় জুংকিয়ংকে অফিসে বসে বসে সে কেস ফাইলগুলো মনোযোগ দিয়ে পড়ছিল, এবং সুইনের ফাইলটি তার চোখে পড়ে। ঘটনার বর্ণনা পড়তেই সে বুঝে যায় যে সুইন একটি প্যারাসাইট। জুংকিয়ংয়ের স্বামীর সে ঘটনার পর থেকে জুংকিয়ং এই প্যারাসাইটগুলোকে খুবই ঘৃণা করে। এই প্যারাসাইটগুলোর কারণেই সে তার একজন প্রিয় মানুষকে হারিয়েছে। এদিকে সুইন ও কাঙ্গু আপাতত একটি সুরক্ষিত জায়গায় রয়েছে। তারা দুজনে সে প্যারাসাইটগুলোকে নিয়েই আলাপ আলোচনা করছিল। আর এখানে কাঙ্গু সুইনের প্যারাসাইটটিকে একটি নাম দেয়, যা হচ্ছে হাইডি। তাকে তো আর প্যারাসাইট বলে ডাকা যাবে না, কারণ সে কাঙ্গুর জীবন বাঁচিয়েছিল। তবে কাঙ্গুর মাথা একেবারে খারাপ হয়ে রয়েছে। তার বড় বোনের অবস্থা ও তার ছোট বোনের মৃত্যু, সে সেই প্যারাসাইটগুলোকে এত সহজে তো আর ছেড়ে দিবে না। কাঙ্গু ভাবছিল তাদের সে চার্জ সম্পর্কে পুলিশদের সে খবর দিবে। তখনই সুইন উল্লেখ করে বলে যে তার একজন পরিচিত ডিটেকটিভ রয়েছে। তো আর বেশি সময় নষ্ট না করে তারা দুজনে তাদের পরিচয় গোপন রেখে সেই চার্জ সম্পর্কে ডিটেকটিভকে জানিয়ে দেয়। ডিটেকটিভ পরে তার পার্টনারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে খবরটি তারা টিম গ্রেকে জানাবে। তো তারা সরাসরি তাদের হেডকোয়ার্টারে চলে যায়, এবং জুংকিয়ংয়ের সাথে দেখা হতেই জুংকিয়ং প্রথমেই ডিটেকটিভকে সুইনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ সে সুইনের দুটি কেসে দায়িত্ব পালন করেছিল। প্রথমটি তো সেই ছোটবেলার, এবং দ্বিতীয়টি সেই হত্যাকাণ্ডের। ডিটেকটিভ বুঝতে পারে যে জুংকিয়ং সুইনকে নিয়ে সন্দেহ করছে। তো সে তাকে আশ্বাস দেয় যে সুইন কোনো প্যারাসাইট নয়, কারণ সে নিজেই তার চুল ছিঁড়ে পরীক্ষা করে দেখেছে, কোনো সমস্যা দেখা দেয়নি। জুংকিয়ং আর কিছুই বলে না। পরে ডিটেকটিভ তাকে সেই চার্জ সম্পর্কে জানায়। পরে তারা পুরো টিম নিয়ে প্রস্তুতির সাথে রওনা দেয় সেই চার্চের উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত তারা সেখানে কোনো প্যারাসাইটকেই খুঁজে পায় না, তবে তারা সেখানে প্রচুর মানুষজনদের মৃতদেহ আবিষ্কার করে। এর ফলে এতটুকু প্রমাণ তো হয় যে জায়গাটি আসলেই প্যারাসাইটদের আস্তানা ছিল। ডিটেকটিভ চার্চের ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, আর তখনই সে সুইনের কাছ থেকে পড়ে যাওয়া সেই চাবিটি খুঁজে পায়। ডিটেকটিভ বুঝে যায় যে চাবিটি সুইনেরই ছিল, কারণ চাবির রিংটি সে নিজেই সুইনকে দিয়েছিল। তো ডিটেকটিভ যা করার তাই করে, সে চাবিটি নিজের কাছেই লুকিয়ে রাখে। তার পেছন থেকেই জুংকিয়ং তাকে পকেটে কিছু একটা রাখতে লক্ষ্য করে। জুংকিয়ং তাকে জিজ্ঞাসা করে যে সে কিছু পেয়েছে কিনা। ডিটেকটিভ তাকে না বলে সেখানেই বিষয়টি এড়িয়ে যায়। তবে জুংকিয়ং ঠিকই বুঝতে পারে যে সে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। তারা সেখানে কোনো প্যারাসাইট তো পায়নি, তবে জায়গাটি তদন্ত করে তারা সে প্যারাসাইটদের লিডারের খোঁজ ঠিকই পেয়েছে, যে বর্তমানে একেবারে নিখোঁজ রয়েছে। তো সকল পুলিশ অফিসাররা সে ব্যক্তির খোঁজেই লেগে পড়ে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সে প্যারাসাইটগুলো সে পুলিশদের আসার খবর কিভাবে পেল, এবং সঠিক সময়েই তারা কিভাবে সেখান থেকে উধাও হয়ে গেল। এর উত্তর আমাদের একটু পরেই দেওয়া হয়। আমরা দেখতে পারি সে ডিটেকটিভের পার্টনার ওংসোককে, যে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল, এবং সে দেখা করে সে প্যারাসাইটগুলোর সাথে। খুবই অবাক করা একটি বিষয়, এই ওংসোক প্যারাসাইটদের সাথে কি করছে বিষয়টি বোঝানোর জন্য আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। যখন সে প্যারাসাইটদের লিডার একজন মানুষ ছিল, এবং প্রথমবারের মতো সে প্যারাসাইটদের দ্বারা আক্রান্ত হয়েছিল। এই ওংসোকের এক বন্ধুর মাধ্যমে এই পাদ্রির সাথে তার পরিচয় হয়। একদিন ওংসোক যখন সে পাদ্রির বাড়িতে যায়, তখনই সে পাদ্রির মধ্যে থাকা সে প্যারাসাইটটি তাকে আক্রমণ করে বসে। তবে প্যারাসাইটটি তাকে হত্যা করে না, কারণ এই মানব সমাজে টিকে থাকার জন্য অবশ্যই একজন মানুষেরই সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই কিছু অর্থ এবং বিভিন্ন সহযোগিতার বিনিময়ে সে প্যারাসাইটটি ওংসোককে তাদের হয়ে কাজ করার জন্য রাজি করিয়ে নেয়। আর রাজি হওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না, কারণ ওংসোক না বললে প্যারাসাইটটি তাকে তৎক্ষণাৎ হত্যা করত। তাই সে তখন থেকে প্যারাসাইটদের সাহায্য করে যাচ্ছে, এবং এই হারামেই সে প্যারাসাইটদের পুলিশদের আসার খবর দিয়েছিল, যার কারণে তারা সঠিক সময়ে পালাতে পেরেছে। এখন প্যারাসাইটদের একটা প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে ও তাদের অবস্থান সম্পর্কে পুলিশদের খবর দিয়েছিল কে। ওংসোক তো সেটা জানে না, তবে সে এতটুকু বলে যে সে ব্যক্তি একজন পুরুষ মানুষ ছিল। কাঙ্গুর বোন বুঝে যায় যে এটা তার ভাইয়েরই কাজ হবে, কারণ সেদিন রাতে সে কাঙ্গুকে পালাতে দেখেছিল। তারা আরও একটি বিষয় নিয়ে খুবই হতাশ যে কাঙ্গুর পিছু করা সে প্যারাসাইটকে কে হত্যা করলো। তার ক্ষতস্থানগুলো দেখে তারা এতটুকু নিশ্চিত যে কাজটা একজন প্যারাসাইটই করেছে। সে যাই হোক,
আপাতত তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে মনোযোগ দেয়, যেটা হচ্ছে জুংকিয়ং এর আটক করা সে প্যারাসাইটটি। সে প্যারাসাইটটির মাধ্যমেই তারা অন্য সকল প্যারাসাইটদের শনাক্ত করে হত্যা করে যাচ্ছে। অতএব তাদের সবার আগে সে শিকারী কুকুরের কোনো একটা ব্যবস্থা করতে হবে, এবং সেই দায়িত্বটাই তারা ওংসোককে দেয়। প্যারাসাইটগুলো তাদের শরীর থেকেই এক ধরনের ছুরি তৈরি করেছে, এবং সেটাই তারা ওংসোকের হাতে দেয় এবং তাকে বলে যে কাজটা যেন দ্রুত সম্পন্ন হয়। এদিকে কাঙ্গু এবং সুইন টিভিতে খবরের দিকে নজর রাখছিল, এই আশায় যে গতকাল রাতে প্যারাসাইট হত্যার কোনো খবর দেখায় কিনা। তবে খবর কিভাবে দেখাবে? গতকাল রাতে তারা তো কোনো প্যারাসাইটই খুঁজে পায়নি। তখনই সুইনের কাছে ডিটেকটিভের কল আসে। সে সুইনের সাথে দেখা করতে চায়। সুইন তাকে একটি নির্জন ও পরিত্যক্ত জায়গার ঠিকানা দিয়ে তার সাথে দেখা করতে বলে। ডিটেকটিভও দ্রুত রওনা দেয়, তবে বোকার মতো নয়, সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই যায়, কারণ সুইনের প্রতি এখন তার সন্দেহ হচ্ছে। জুংকিয়ংও তখন তাদের স্টেশনেই ছিল, এবং ডিটেকটিভকে এভাবে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে সেও তার পিছু করে। কিছুক্ষণ পরে সুইন ও কাঙ্গু সে ডিটেকটিভের সাথে দেখা করে। ডিটেকটিভ সুইনের সাথে কিছুক্ষণ কথা বলে এবং সুইনকে সে চাবির রিংটি দেখিয়ে জিজ্ঞাসা করে যে সেদিন রাতে সে প্যারাসাইটদের সাথে কি করছিল। সুইন কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে যায়, কারণ তার সামনের মানুষটাকে এখন সে মিথ্যা কথাও বলতে পারবে না এবং তার বিষয়টা লুকিয়েও রাখতে পারবে না। তবে সুইন তার ব্যাপারটা তাকে কিভাবে বোঝাবে? এর মধ্যে জুংকিয়ং সে ডিটেকটিভের পিছু করতে করতে সেই স্থানেই পৌঁছে যায়। কাছাকাছি চলে আসতেই জুংকিয়ংয়ের সে প্যারাসাইটটি সুইনকে অনুভব করতে পারে এবং জুংকিয়ংকে সে সিগন্যাল দেয়। জুংকিয়ং পরে তার পুরো টিমকে সে স্থানে চলে আসার খবর দিয়ে দেয়। ওংসোকও সে খবর পেয়ে যায় এবং সে স্থানের উদ্দেশ্যেই রওনা দেয়, কারণ এই হারামির একটা অসৎ উদ্দেশ্যও রয়েছে। ডিটেকটিভ সুইনকে আশ্বাস দেয় যে সে সুইনের কোনো ক্ষতি করবে না। সে শুধু সত্যটা জানতে চায় যে সুইনের সাথে আসলে কি ঘটছে। সে কি আসলেই সুইন নাকি কোনো প্যারাসাইট? কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লে কাঙ্গু তাকে থামানোর চেষ্টা করে, তবে ডিটেকটিভের মাথা গরম হয়ে যায়। তখনই সুইনও সে প্যারাসাইটকে অনুভব করতে পারে। কিছু বুঝে ওঠার আগেই জুংকিয়ং সেখানে চলে আসে। সে সুইনকে হত্যা করতে যাবেই, আর তখনই কাঙ্গু সেটা থামিয়ে দেয় এবং সুইনকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। জুংকিয়ংয়ের মাথাটা একেবারে খারাপ হয়ে রয়েছে, সে সুইনকে হত্যা করবেই। কাঙ্গু সুইনকে নিয়ে এক স্থানে লুকিয়েছিল, আর তখনই হাইডি জেগে ওঠে এবং কাঙ্গুকে বলে পালাতে। জুংকিয়ংকে সে দেখে নিবে। কাঙ্গু হাইডির কথা মতোই কাজ করে। এর মধ্যে জুংকিয়ংয়ের সকল পুলিশ অফিসাররা সেই স্থানে চলে এসেছিল। এই হারামজাদাও তাদের সাথেই ছিল। সবাই ব্যস্ত হয়ে পড়তেই এই হারামিটা তার কাজ শুরু করে দেয়। ভেতরে হাইডি তখন জুংকিয়ংকে পরাজিত করছিল, তবে সে ব্যর্থ হয়, কারণ জুংকিয়ংয়ের পুরো টিমের কাছে অবশেষে হাইডি ধরা পড়ে। তবে হাইডি একটি বুদ্ধিমানের কাজ করে, সে সুইনের মধ্যেই আবারও লুকিয়ে পড়ে। এর ফলে সুইন আবার অচেতন হয়ে যায়। বাহিরে ওংসোক সুযোগ পেয়ে জুংকিয়ংয়ের সে প্যারাসাইটটিকে ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা করছিল। নিরুপায় প্যারাসাইটটি তখন বারবার জুংকিয়ংকে সিগন্যাল পাঠাতে থাকে। জুংকিয়ং তো তখন হাইডিকে ধরায় ব্যস্ত, তবে সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে সেখানেই চলে যায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ওংসোক তার কাজে সফল হয়। অসহায় প্যারাসাইটটি সেখানেই মারা যায়। পালানোর সময় কাঙ্গু সে হত্যার দৃশ্য তার নিজের চোখেই দেখে, তবে সে সময় তার পালানো ছাড়া আর কিছুই করার ছিল না। জুংকিয়ং সেখানেই পৌঁছায় এবং তার প্যারাসাইটটিকে সে মৃত অবস্থায় আবিষ্কার করে। ক্ষতস্থানগুলো তো দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একজন মানুষের কাজ, কারণ ওংসোকের ব্যবহার করা সেই ছুরি তো কোনো সাধারণ ছুরি ছিল না। অতএব সে সময় তারা কিছু বুঝে উঠতে পারছিল না, তবে তারা ধরে নেয় যে এটা কোনো প্যারাসাইটেরই কাজ হবে। জুংকিয়ং এখানে কিছুটা দুঃখ প্রকাশ করে। মৃত ব্যক্তিটি একটি প্যারাসাইট হলেও একসময় তো তার প্রিয় মানুষই ছিল, তাই মৃত্যুটি সে এভাবে মেনে নিতে পারেনি। জুংকিয়ং পরে সে হেলমেটটি নিয়ে সরাসরি চলে যায় সুইনের কাছে। এর মধ্যে ডিটেকটিভ সেখানে এসে সকলকে বোঝানোর চেষ্টা করছিল যে সুইন কোনো প্যারাসাইট নয়, তবে তার কথা কেউই শোনে না। পরে জুংকিয়ং সেখানে এসে সে হেলমেটটি সুইনের মাথার উপর বসিয়ে দেয়। এখন তারা সুইনকেই তাদের নতুন শিকারী কুকুর হিসেবে ব্যবহার করবে। ভিডিওটি আমি আপাতত এই পর্যন্তই রাখছি। ইতিমধ্যেই অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরের পর্বটি আমি আপলোড করতে বেশি সময় নিব না, খুব শীঘ্রই নিয়ে আসব। এই পর্যন্ত আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।